আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত একটা চিঠি পাঠানো হয়েছে। ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিদ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যে বাচ্চারা আছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। আর কতটা পথ পেরোলে রাজনীতিটা করা শিখবেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কাল ক্যামেরার সামনে একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। ঠিক সেখানে দাঁড়িয়ে ফের মোহাম্মদ ইউনূসের এই ধরনের কথাবার্তাগুলো বলা নিঃসন্দেহে অদূরদর্শিতার ছাপ আরো একবার যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তা কিন্তু বলাই চলে। এদিকে শেখ হাসিনাকে তারা নাগরিকত্ব দিবে, তাদের দেশের মধ্যে ক্ষমতায়ও বসাবে। বাংলাদেশ এখন কি করবে? আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে দুটো বড় ঘটনা ঘটে গেল এবং সেই দুটো ঘটনার সঙ্গে জড়িত যে দুটো দেশ সব থেকে আলোচিত সেটা হচ্ছে ভারত এবং আমেরিকা। অন্যতম সমন্বয়ক, তার বাড়ির দেয়ালে লেখা, অর্থাৎ তার বাড়ির দেয়ালে লেখা রয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মানে তাদেরকে মেরে ফেলা হবে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কিংবা শেখ হাসিনা আতঙ্ক বিরাজ করছে সরকারের মধ্যে। এই আতঙ্ক থেকে নানা রকম কর্মকাণ্ড চলছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে শেখ হাসিনা দেশের বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হওয়ার তার কাছে একটা অপশন আছে। তো কি তিনি করতে পারেন? আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠায় তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। যে বরাবরের মতো শেখ হাসিনাকে নিয়ে ভারতের নানান জল্পনা কল্পনা, কিন্তু এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি? শেখ হাসিনাকে তারা বাংলাদেশে দিবে না। দর্শক শ্রোতা, বাংলাদেশ কিন্তু ভারতকে একটা চিঠি পাঠিয়েছিল এবং সেই চিঠিটা তারা রিজেক্ট করে দিয়েছে। তারা বলতেছে তারা শেখ হাসিনাকে রেখে দিবে এবং শেখ হাসিনাকে রেখে নাগরিকত্ব দিতে পারে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এইসব বিষয়গুলো। আমরা এইসব পর্যালোচনা করে অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। ভারত সর্বশেষ কি করবে শেখ হাসিনাকে নিয়ে, অন্যদিকে বাংলাদেশের নেক্সট পদক্ষেপ কি, ডক্টর ইউনূসের নেক্সট পদক্ষেপ কি, সবকিছু দেখতে পারবেন। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, সত্যি যদি এমনটা হয় তাহলে আওয়ামী লীগ সমর্থকরা কি করবে? তারা শেখ হাসিনাকে ছাড়া তাদের দলটা কিভাবে গঠন করবে, এটাও দেখতে পারবেন। এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন শেখ হাসিনাকে নিয়ে, অন্যদিকে ভারত যে এইসব কাজ করতেছে এইসব বিষয় নিয়ে, এইসবের উপর আপনাদের মতামতটা ভিডিও শেষে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই সকল রাষ্ট্রপ্রধানকে পাত্তাও দেন না, তখন কিন্তু একটা দেশের মান সম্মান এবং আত্মগরিমাকে বারংবার আঘাতপ্রাপ্ত করে। এর আগে মোহাম্মদ ইউনূসের একাধিক উপদেষ্টা, সমন্বয়ক এবং পল্টু মস্তানরা কি বলেছিলেন আপনাদের ছোট্ট করে একটু মনে করিয়ে দিই। তারা বলেছিলেন ভারতকে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে। এমনকি তারা হাসিনার বিরুদ্ধে কতগুলো যে মামলা করেছেন সেই হিসাব হয়তো তাদের কাছেও এখন নেই। সর্বশেষ একটি মামলায় একটি রায়ও হয়েছিল, যেখানে ট্রাইব্যুনালে বলা হয়েছিল 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নাকি বাংলাদেশে ফেরত আনতে হবে এবং আদালতে বিচার প্রক্রিয়ার মুখোমুখি তাকে দাঁড় করাতে হবে। কিন্তু আজকে যখন এই ভিডিও বানাচ্ছি তখনও অবধি শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে গেছেন এই খবর হয়তো আমাদের কাছে নেই। অর্থাৎ বাংলাদেশের এই উপদেষ্টা কিংবা এই মোহাম্মদ ইউনূসের মতো নেতারা যখন হাসিনাকে বারংবার ভারতের কাছে চেয়ে বসেন এবং ভারত যখন এই পুরো বিষয়টাকে পাত্তাই না দেয়, তখন কিন্তু বাংলাদেশেরও যে আত্মসম্মানে আঘাত পাওয়া হচ্ছে বারংবার, তা কিন্তু এরা বুঝতেও পারছেন না। মোহাম্মদ ইউনূস এর আগে একটা কথা বলেছিলেন। তিনি আবার বলেছিলেন শেখ হাসিনা ভারতেই থাকুন, মুখ বন্ধ রাখুন এবং ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে সম্পর্ক আমরা বজায় রাখবো। অর্থাৎ শেষ 3 মাসে তারা তাদের স্টেটমেন্ট হয়তো প্রায় 3000 বার কিন্তু চেঞ্জ করেছেন, কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোবারই শেখ হাসিনা নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেয়নি এবং ভারতবর্ষ এমন কিছু বলেনি যেখানে মনে হয়েছে শেখ হাসিনাকে তারা কালকেই হাত ধরে বাংলাদেশে পৌঁছে যাবে। উল্টে শেখ হাসিনাকে তারা পরিকাঠামোয় অতিথি নিবাস দিয়েছে এবং এমন একটি সুরক্ষা কবলিত জায়গায় তারা রেখেছে যা অত্যন্ত নজিরবিহীন। এদেশের সাংসদ মন্ত্রীরা ঠিক যে জায়গায় থাকে সেই দিল্লির অভিজাত পশ এলাকায় কিন্তু শেখ হাসিনা বর্তমানে আছেন। এবার ভারত সরকারের এরকম অনমনীয় মনোভাবের পরও মোহাম্মদ ইউনূস কেন বারংবার করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন জনমানসে, এবং কতটাই বা ভারত এই পুরো বিষয়টায় কর্ণপাত করবে সে বিষয়ে একটুখানি বিশ্লেষণ করা যাক। মোহাম্মদ ইউনূস বারংবার শেখ হাসিনা প্রসঙ্গ সাধারণ মানুষের সামনে বলছেন,
কারণ একটাই, তার ব্যর্থতা ঢাকা। অর্থাৎ তিনি 3 মাস আগে যে হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সংস্কার তিনি করার স্বপ্ন দেখিয়েছিলেন, যে উন্নততর স্বাধীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছিলেন, 3 মাস পর মানে 100 দিন পর এসে তিনি যে ধারা ফেল করেছেন, সেই ব্যর্থতার দিকে মুখটা ঘুরিয়ে দিতেই এবং বাংলাদেশের কার্যত কিছু পেটোয়া মিডিয়াতে এই প্রচার বারংবার করার জন্যই তারা শেখ হাসিনার নামটা কিন্তু বিপদে পড়লেই নিয়ে আসেন। শেখ হাসিনা ইউনূসের এই বার্তার পর মুখ তো খোলেনি, উল্টে বাংলাদেশের জনসাধারণের যে ইস্যু, সেই ইস্যুগুলোকে নিয়ে তার বারংবার ফেসবুক পোস্ট, ফোন কল রেকর্ডিং, সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছেন শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দেবেও না, উল্টে শেখ হাসিনার মুখও বন্ধ করা তাদের কিন্তু কার্যত অসম্ভব। তবে কাল সরকারিভাবে প্রণয় ভর্মা একটি কথা বলেছেন, যে কথাবার্তাগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন স্পষ্টত ভারত কিন্তু কালকে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফিরিয়ে দেবে না। অর্থাৎ এই 18ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে বা হাইকোর্টে শেখ হাসিনাকে আদালতে হাজির করার যে নির্দেশ বাংলাদেশের আইনি বিভাগ দিয়েছিল, তা যে কার্যত সম্ভব হচ্ছে না, তা কিন্তু কালকে প্রণয় ভর্মা ফের একবার বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার নির্দিষ্ট একটি কোনো বিষয় নিয়ে খারাপ হবে না। অর্থাৎ একটি বিষয় কি না, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ বলছে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে তো দেবই না, উল্টে যে সকল ইস্যুগুলো আছে তোমরা সেই সকল ইস্যুগুলো নিয়ে চর্চা করো আমাদের সঙ্গে, সেই সকল ইস্যুগুলো কিভাবে বেটার করা যায় সেটা ভাবো। তোমরা কথায় কথায় মিডিয়ার সামনে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, কথায় কথায় শেখ হাসিনা মুখ বন্ধ থাকুক, ভারতে থাকুক, ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলে নিজেদের যে অজ্ঞতা, নিজেদের যে ব্যর্থতা এবং নিজেরাও যে ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানো না, সেটা মিডিয়ার সামনে প্রকাশ করো না। এবং পরিষ্কারভাবে প্রণয় ভর্মা বলেছেন যে একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়গুলো ভারত কিন্তু বাংলাদেশকে সহায়তা করতে রাজি, শুধু শেখ হাসিনাকে কথায় কথায় আপনারা চাইবেন না। দেখবেন কালকে সরাসরি প্রণয় ভর্মা বলেছেন বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, যোগাযোগ, জ্বালানি, শক্তি, নিরাপত্তা, অগ্রগতি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশকে সাহায্য করতে রাজি আছে, কিন্তু তোমরা সেই সাহায্য নিতেও চাও না এবং তোমরা আলটিমেটলি মানুষকে বোকাও বানাচ্ছ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছো না বলে বারংবার শেখ হাসিনা ইস্যুটা কিন্তু জনমানসে সাংবাদিকদের সামনে তোমরা বলে যাচ্ছ। পাশাপাশি কালকে ভারত কিন্তু মনে করিয়ে দিয়েছে ভারত সরকার কিন্তু নেপালের মাধ্যমে যে বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে, সেই পুরো বিষয়টাই কিন্তু ভারত সরাসরি সহায়তা করছে মোহাম্মদ ইউনূসকে। ভারতীয় গ্রিডকে ব্যবহার করে প্রায় 40 মেগাওয়াট বিদ্যুৎ এবার নেপাল থেকে বাংলাদেশে পৌঁছাবে। সেই রকম সবুজ সংকেত কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছে ভারত সরকার। অর্থাৎ বাংলাদেশের উন্নতির জন্য ভারত আছে, কারণ ভারত এখনো মনে করে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কটা ভবিষ্যতে যদি রিনিউয়েবল জায়গায় নিয়ে আসতে চায়, তখন বাংলাদেশের উন্নতি যেন কোনোভাবে মানে না থমকে যায়। ঠিক সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এই উন্নতি নিয়ে কথা না বলে, এই সংক্রান্ত বিষয়গুলো উত্থাপন না করেই বারংবার শেখ হাসিনাকে চাই এবং বারংবার যে মোহাম্মদ ইউনূসকে কার্যত মানে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না, সেটা কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন অন্তত মোহাম্মদ ইউনূসের ক্যারেক্টার এবং পার্সোনালিটির উপরেও নিয়ে আসবে বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আমি এই ভিডিওর হেডলাইনে দিয়েছি আর কতবার ধাক্কা খাবে বাংলাদেশ। আমি একটু 7 থেকে 8টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলেই বুঝবেন শুধু মোহাম্মদ ইউনূস নয়, বাংলাদেশের এই সরকারকেই কার্যত পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। একাধিক সময় বাংলাদেশ যখন এই সরকারের সঙ্গে মানে ভারতের সঙ্গে মিটিং করতে চাইছেন, তখন কিন্তু ভারতবর্ষ কার্যত এড়িয়ে গেছে, কারণ ভারতবর্ষের একাধিক কর্তারা এখনো মনে করেন শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই ইউনূস সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের প্রতিনিধি হয়ে মসনদে বসেননি। গণ অভ্যুত্থান কিভাবে হয়েছে সেটা একটা দেশের ইন্টারনাল পলিসি, কিন্তু এক্সটার্নাল পলিটিক্স যখন নির্ধারিত হয়, তখন কিন্তু বারংবার করে নির্বাচিত সরকারকে গুরুত্ব দেবে অন্য একটি স্বাধীন রাষ্ট্র। যদিও এই বক্তব্যটা একজন বিজেপি নেতার, যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন, আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কী হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কী হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও, তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে।
আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে, তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন। বাট এই মুহূর্তে আপনার কি বলে যে টক অফ দ্য সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, আর এই বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিদ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যেই বাচ্চারা আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল, বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই বাংলাদেশিরা পালাবে। যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়েছে তাদেরকে নিজামির মতন গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে। আর এর বক্তব্য হচ্ছে যে আমরা মানে এখানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কেও বেশ কিছু কটু কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য? আপনি বিষয়টাকে যদি দেখেন একটু ইলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণে যদি আমরা যাই, এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারত সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন। ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টারা যখন বলছেন যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তো এই বক্তব্যগুলা রাজনৈতিক আশ্রয় বলেন, কূটনৈতিক আশ্রয় বলেন বা শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, শুধুমাত্র এখানে একটা দল না, পুরো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই সময়ে যখন 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আপনার ক্ষমতায় ছিলেন, 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুল পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তৎকালীন সময় ভারতের গদিতে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। মানে আজকের দিনের যে কংগ্রেস, বিজেপির উত্থান তো অল্প কয়েকদিন, আমরা যদি ধরি 10-15 বছর ধরে তারা ক্ষমতায় আসছে, বাট ওই সময় যেই কংগ্রেস ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন। তো এখন শেখ হাসিনার ইস্যুতেও ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল একটা বিশেষ বৈঠক করে, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরপরই ভারতের রাজ্য সরকারগুলো সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকারের অবস্থান কি হবে। দেন দলমত নির্বিশেষে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। আর আজকের দিনে যখন আমরা এই আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে দুই দেশের মধ্যে, সেখানেও কোনোভাবেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দিবে না। এটা যতটুকু আমরা তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট সবকিছু আমরা বুঝতে পারছি যে বিষয়টা এমন হবে। আর সমন্বয়কদের ইস্যুতেও ভারত যে কথাগুলো বলছে এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কেননা গেল কয়েকদিন যাবৎ আপনার বেশ কয়েকজন সমন্বয়কের মরদেহ পাওয়া গেছে, এখনো একজন মিসিং আছে, খালিদ নামক একটা ছেলে। আবার অনেক সমন্বয়কদের বাড়ির সামনে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়করা। এরকম নানান যে বক্তব্য, সেখানে ভারত রয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটাতে পারে, অস্বাভাবিক কিছু না, সীমান্ত এরিয়া, এই দেশে সবকিছুই সম্ভব। তো সেদিক দিয়েও কিন্তু বিষয়টাকে হালকা নেওয়ার সুযোগ নেই। এখন ভারতের এই বক্তব্যটা রাষ্ট্রীয় কোনো বক্তব্য না হলেও এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কূটনৈতিকভাবে তার কাছ থেকে কোনো জবাবদিহিতা আদায় করা হয়নি। ভারত সরকারের মাধ্যমেও তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশ নিয়ে যে এই ধরনের মন্তব্য করছো, যে উপরজনা থেকে আবর্জনা ফালাই দিলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই কটু কথা, কটু শব্দ, যে মৌলবাদী, মোল্লা, হ্যাঁ, এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই। সো এই মানুষটা তিনি কথা বলবেনই।
আর যেহেতু এখানে পলিটিক্যাল ইস্যু, শেখ হাসিনা ইস্যু, স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, নিয়ার অ্যাবাউট 40% পিপল যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কাছে শুভেন্দু অধিকারী বা ভারতের এই ধরনের বক্তব্য অনেকটা তাদের কাছে মজাও লাগছে, কারণ ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু। তো দিন শেষে আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু তো নিশ্চিত বলতেই পারি যে এই অন্তর্বর্তী সরকারের হাতে, মানে এই উপদেষ্টাদের ক্ষমতা থাকাকালীন এখানে শেখ হাসিনাকে ভারত জীবনেও ফেরত দেবে না। যদিও কখনো দেয় পত্রপর্ণ যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হয়তো পরবর্তীতে কোনো গণতান্ত্রিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে, লাইক বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা পরবর্তী সময় অন্য কিছু ঘটতে পারে, বাট রাইট নাও ফেরত দেবে না। বরঞ্চ সমন্বয়কদেরকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। এখন এটা নিয়ে আমাদের দেশ সরকার কি আসলে কথা বলে, যদি শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে সরকার কথা বলবে কিনা তাও একটা প্রশ্ন, কারণ তিনি দায়িত্বশীল কোনো ব্যক্তি নন। দিতে চেয়েছিল, কিন্তু ঝানু রাজনীতিবিদ ডক্টর ইউনূসের প্ল্যানের কাছে মুখ থুবড়ে পড়েছে চা বিক্রেতা মোদির সমস্ত কূটকৌশল। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। কান ধরে আর নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশিদের ডাকছে, কারণ বাংলাদেশিদের না পেয়ে অনাহারে মরার অবস্থার জোগাড় হয়েছে কলকাতার ব্যবসায়ী, হাসপাতাল মালিক আর পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের। সব মিলে বাংলাদেশিদের ছাড়া ঠিক কতটা নিরুপায় কলকাতা, বাংলাদেশিদের ছাড়া কেমন আছে সেখানকার ব্যবসায়ীরা, তাদের করুণ দশার কথাই জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশিরা ভারতকে বয়কট করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার নিউ মার্কেটের কয়েক হাজার দোকানি এবং দোকান সংশ্লিষ্ট কয়েক লাখ মানুষ, কারণ হাজার হাজার থেকে প্রায় শূন্যে নেমে এসেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের পদচারণা। এতদিন শত শত বাংলাদেশি ক্রেতায় মুখরিত থাকত মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা, তবে এখন সেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন শুধুই শ্মশানের নীরবতা। মাসি তাড়িয়ে কাটছে দোকানদারদের দিনকাল। বাংলাদেশকে চাপে ফেলতে বুড়ো খাটাস নরেন্দ্র মোদীর ইশারায় ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখায় একদিকে বেড়েছে ভিসা জটিলতা, অন্যদিকে বাংলাদেশ ইমিগ্রেশনের তুমুল কড়াকড়ি। দুইয়ের ফাঁদে পড়ে সীমান্তের এপারে পিষ্ট হচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা নিউ মার্কেট চত্বর, কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সাজসজ্জা সবকিছুই প্রায় এক ছাতার তলায় পাওয়া যায় এই নিউ মার্কেট চত্বরে। স্বাভাবিকভাবেই বিদেশিদের কাছে, বিশেষ করে বাংলাদেশিদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এই নিউ মার্কেট। অনেকের কাছে আবার মিনি বাংলাদেশ বলেও পরিচিত। বাংলাদেশি পর্যটকরা কলকাতায় পা রেখেই এই নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট, কিড স্ট্রিট, সদর স্ট্রিট, টটি লেন সহ বিভিন্ন জায়গার হোটেলে অবস্থান করেন। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের পরিবর্তে বিকল্প খুঁজে নেওয়ায় পর্যটক শূন্যতায় নিউ মার্কেট এলাকার হোটেল, রেস্তোরাঁ, প্রসাধনী থেকে পোশাক ব্যবসায়ীরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি ধাক্কা খেয়েছে কলকাতা সহ দক্ষিণ ভারতের বিলিয়ন ডলারের বেসরকারি চিকিৎসা খাত। একদিকে মুদ্রার অমূল্যায়ন, অন্যদিকে ক্রেতার অভাবে বন্ধ হয়ে গিয়েছে নিউ মার্কেটের একাধিক মানি এক্সচেঞ্জ কাউন্টার। আগস্টের মাঝামাঝি কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র আন্দোলন চরমে উঠলে নিরাপত্তার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ। সে থেকে এখনও বন্ধ রয়েছে মৈত্রী, মিতালি এবং বন্ধন ট্রেনের যাত্রা। পর্যটক শূন্যতায় এখনও সড়কপথে ফেরেনি আগের মতো ব্যস্ততা। পেট্রাপোল সীমান্তের মতো ব্যস্ততম সীমান্তেও নেই পর্যটকের ঢল। আকাশ থেকে যোগাযোগ স্বাভাবিক থাকলেও সেখানেও উল্লেখযোগ্যভাবে কমেছে পর্যটকের সংখ্যা। কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক সমস্যা সৃষ্টির পর থেকে স্বাভাবিক সময়ের তুলনায় 95% কম ট্যুরিস্ট এই মুহূর্তে কলকাতায় আসছেন। কলকাতার কটন গ্যালারির কর্ণধার রাশেদ মুদিয়ালি বলেন, আগে 10 জন ক্রেতা থাকলে এখন ক্রেতার সংখ্যা নেমেছে 1 জনে। একমাত্র যাদের মেডিকেল ভিসা আছে তারাই অনেকটা বাধ্য হয়ে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসছেন। আমরা অপেক্ষায় আছি কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমাদের কাছে যেসব ক্রেতারা এখনো আসছেন, আমরা তাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের দেশের পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হতে পারে? তারা বলেন, বাংলাদেশের পরিস্থিতি তো অনেক আগে থেকেই স্বাভাবিক, তাহলে বাংলাদেশিরা কেন আসছে না? তারা বলছে, বাংলাদেশিরা আর কলকাতায় আসবে না, আপনারা ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যান। কলকাতার নামী রেস্তোরাঁ, পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান চিটাগাং রেস্টুরেন্ট কিংবা কস্তুরীতেও ছবিটা প্রায় এক। বড় রেস্তোরাঁগুলো কোনোভাবে টিকে থাকলেও বন্ধ হয়ে গেছে মাঝারি ও ছোট মানের বেশিরভাগ রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁর সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে আমরা খাবো কি, পরিবারের মুখেই বা কি তুলে দেব? কলকাতার একটি রেস্টুরেন্টে শ্রমিকরা জানান, আগে এ রেস্তোরাঁয় 24-25 জনের কর্মসংস্থান হলেও বর্তমানে রেস্তোরাঁটি বন্ধ। রাঁধুনি কর্মচারীর মজুরি দিয়ে দৈনিক যে পরিমাণ খরচ, তার 1/4 খরচ ওঠে না।
বাধ্য হয়ে 20-25 দিনের ওপর রেস্তোরাঁ বন্ধ করে রাখা হয়েছে। আপাতত সঞ্চয়ের টাকা দিয়ে দিন গুজরান করতে হচ্ছে তাদের। মনোতোষ সরকার নামে এক হোটেল ব্যবসায়ী বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছেদের আগে যে কোনো সময় 26 থেকে 28 জন বাংলাদেশি অতিথি হোটেলে থাকতেন, কিন্তু এখন একজনও নেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডজন খানেক রুম আছে। এমন অনেক ছোট হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ 1 বা 2 জন অতিথি নিয়ে এসব হোটেল আর চালাতে পারছে না কর্তৃপক্ষ। মনোতোষ সরকার বলেন, 2021 সালে কোভিডের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার পর যেমনটা হয়েছিল ঠিক তখনকার মতো পরিস্থিতি এখন। এদিকে কলকাতার সাথে বাংলাদেশের সব ধরনের বাণিজ্যে ভাটা পড়ায় এর প্রভাব পড়েছে কৃষকদের মাঝেও। বাংলাদেশ থেকে আলু পেঁয়াজ না নেওয়ায় অনেক কম দামে এসব কৃষিপণ্য বিক্রি করতে হচ্ছে ভারতীয় কৃষকদের। কম দামে বিক্রি করায় তাদের খরচে টাকা উঠছে না। আর এই অবস্থা তৈরি হবার পেছনে ভারতীয় মিডিয়ার গুজব প্রকাশকেই দুষছেন কলকাতার কৃষকরা, বিশেষ করে হকার সাংবাদিক ময়ূখ রঞ্জনকে। মোট কথা, বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষকরা অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকে কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। তার বাড়ির যেন পাবলিক টয়লেট বানানো হয় সেই দাবিও করেন তারা। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনো করেছেন, তার ছবিতে জুতা পেটা করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যের চরম উত্তেজনা। রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না। 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। অনেকেই মনে করছেন, ভারত সরকার এখন নিজের ক্ষতি নিজেই করছে। এই যে হাসিনা বাংলাদেশকে ভারতীয়করণের যে অপচেষ্টায় মেতেছিল, সেটাকে সমর্থন দিতে ভারত সরকার ভিসা কঠোর করে দিয়েছে। কলকাতার জনগণ এখন সব বুঝে গেছে, তাই তো সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে দিয়েছে। অবস্থা বেগতিক কলকাতার হাসপাতাল মালিকদেরও। বাংলাদেশি রোগীদের জন্য তারা এখন হাহুতাশ করছে, অথচ কদিন আগেও তারা বাংলাদেশিদের আর চিকিৎসা দেবে না বলে মন্তব্য করেছিল। বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য সেবার জন্য যান, কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে যারা আছেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন, তারা প্রত্যেকেই কোথাও না কোথাও চান যে শেখ হাসিনার বিচার করতে হবে, অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার কর্তৃক অথবা আওয়ামী লীগ কর্তৃক তাদের জন্য কোনো ধরনের কোনো রকম টেনশন না থাকে। কারণ সবাই এটা এক বাক্যে স্বীকার করে যে যে পরিস্থিতি ঘটেছে, এই পরিস্থিতি থেকে আগামী 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, উপদেষ্টার মধ্যে যারা জীবিত থাকবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল সমন্বয়ক, সহ সমন্বয়ক বা যারা একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, যারাই এখানে এই ঘটনাগুলো ঘটিয়েছে, প্রত্যেকের নির্মম পরিণতি ভোগ করতে হবে। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু চাচ্ছেন যেন আইনের মাধ্যমে শেখ হাসিনার একটা কঠিন সাজার ব্যবস্থা করা যায়, ফাঁসির ব্যবস্থা করা যায়, যে সাপও মরল লাঠিও ভাঙল না। কিন্তু বিষয়টা কি আসলে এত সোজা? বাংলাদেশ সরকারের যে চিঠি ভারত সরকারের কাছে গিয়েছে, শেখ হাসিনাকে এই চিঠির মাধ্যমে কি আসলে ফেরত আনা সম্ভব? না, সম্ভব না। কেন সম্ভব না বলছি? শেখ হাসিনার হাতে বেশ কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো তিনি ব্যবহার করলে বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে পারবে না। আর এই কথাগুলো আমার কথা না, এগুলা বলা হচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া একজন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনার এটা মোটামুটি অসম্ভব। কেন? এটি অনেক সতর্কভাবে করা। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে যে প্রত্যর্পণ আছে সেটাকে প্রত্যাখ্যান করে। তো শেখ হাসিনার ইস্যুটা রাজনৈতিক ইস্যু হিসাবে কিন্তু ভারত দেখছে, এবং রাজনৈতিক বিবেচনায়
অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। আচ্ছা, তো এখন এইসব চুক্তির সতর্কতা ব্যবহার করা যেতে পারে। শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হওয়ার তার কাছে একটা অপশন আছে। তো কি তিনি করতে পারেন? আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠায় তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম। আবার ভারত বাংলাদেশের সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সেই সম্পর্কে তারা নিশ্চিত নয়। তিনি বলছেন যে আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ওই রাষ্ট্রগুলো ফেরত পাঠাচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। মোটা দাগে আমরা যদি বলতে চাই যে এরকম যখন রাজনৈতিক কোনো বন্দী বা রাজনৈতিক কোনো ব্যক্তি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নেয়, যেমন তারেক রহমান, ওনাকে কেন ফেরত আনা গেল না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক খুনি, তাদেরকে কেন ফেরত আনা গেল না? ওই রাষ্ট্রগুলো মনে করে যে তোমার দেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় সারা পৃথিবী জানছে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি। আবার এখন যে সরকার বিচার ব্যবস্থাতে পরিবর্তন আছে সেটা নিয়েও সারা পৃথিবীতে একটা ইস্যু আছে যে এটা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন বা এখানে ন্যায় বিচারের ইস্যুটা কতটুকু প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম নানান বক্তব্য এখানে আসার সুযোগ আছে। তো ওই সুযোগটা কি ভারতের আদালত বা ভারত সরকার বাংলাদেশকে জানাতে পারে। মোট কথা আপনি শুভেন্দু অধিকারী সহ বাকিদের বক্তব্যের যদি ফোকাস দাগটা বোঝেন, সরকারের দায়িত্ব চিঠি দেওয়া, সরকার দিছে, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং শেখ হাসিনা নিজেও তার হাতে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলোকে ব্যবহার করে ভারত সরকারের মাধ্যমে তাকে যেন ফেরত পাঠানো না হয় সেটা করতে পারে। আর এর উপরে ভারতের সরকারেরই মনোভাবটা হচ্ছে শেখ পরিবারকে ফেরত দেবে না বা শেল্টার দেবে, এটা মোটা দাগে আমরা বুঝতে পারছি। দর্শক, আমরা যদি দেখি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটি সংশোধিত সংস্করণের স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল দুই দেশ। তো এখন আপনার আচ্ছা, তো আপনার এটা বলছেন যে তিনি সাবেক সচিব বলছেন, রাষ্ট্রদূত বলছেন কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম। জাস্ট এটা একটা নথিগত রেকর্ড। এটা অনেকটা এমন মনে করেন আপনি অন্য কোনো দেশে কোনো সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন, সেখানে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন। দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? তিনি যেটা বুঝাইছেন, আমি আপনি যে কোনো দেশে যাইতে পারি। কথার কথা, বাংলাদেশে একটা রেস্তোরাঁয় খাইতে গেছি, তো খাইতে গিয়ে মনে হয়েছে যে খাবারের মান ভালো না, বেয়ারা যারা আছে তাদের আচরণ ভালো না, এটা আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাই আসলাম। তো তিনি যেটা বুঝাতে চাইছেন যে এই চিঠির আওতায় বা এই চুক্তির আওতায় বা যে চিঠিটা গেছে এটা আসলে এমন কোনো চিঠি না যেটা নিয়ে আপনার শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার মতন উঁচু স্তরের কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট না। তো আপনার তো তিনি বলছেন যে আচ্ছা, আমরা যদি দেখি যে ভারত সরকার মনে করে যে বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন। তারা খুব ভালো করে জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান নেবেন সেই বিষয়ে এখনো নয়াদিল্লির কোনো বক্তব্য জানা যায়নি। ভারতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণও পাওয়া যায়নি। তো সাবেক রাষ্ট্রদূতের ফাইনাল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন। যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তিনি বলছেন অন্তত আমি এতদূর জানি। আর একথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন তখন তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত, কারণ
তখন ধারণা করা হয়েছিল শীঘ্রই তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন। অলরেডি তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদনও করেছিলেন, কিন্তু দুই দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এখানে তিনি সেই কারণে রয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু তিনি এখানে রয়েছেন, তাকে যদি আমরা বহিষ্কার করি, সেক্ষেত্রে তা ভারত সরকার মনে করছে বা ভারতের রাজনৈতিক দলগুলো মনে করবে এটা অনৈতিক কাজ হবে। আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার প্রধানদের নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা এটা নতুন কিছু না। বাশার আল আসাদের কথা বলা হয়েছে এবং রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে, সেটাও এখানে আপনার প্রশ্ন উঠেছে। ইভেন মস্কোকে এই পর্যন্ত কেউ কোনো রকম প্রশ্ন করেনি। তো যতটুকু বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আবেদন, এখানেও তিনি উদাহরণ দিচ্ছেন যে পুতিনের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তো এগুলোর মধ্যেও কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার রেখেছে। তো সবকিছু মিলিয়ে আপনি কথাগুলোকে এক দাগে যদি নিয়ে গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। শেখ হাসিনাকে মানে ভারতের কাছে কিন্তু বাংলাদেশ চাইছে এবং চিঠিও দিয়েছে শেখ হাসিনাকে দেশের মধ্যে এনে তাকে কি করা হবে, সবাই বলতেছে তাকে শাস্তি দেওয়া হোক এবং থার্ড যে অন্যায়গুলো করেছিল সেইগুলোর শাস্তি পাবে, তারপরে কিন্তু আমাদের দেশের মধ্যে নির্বাচন হবে। এইটা কিন্তু বর্তমানে দেশের সমন্বয়ক সহ সবাই বলতেছে, সাধারণ মানুষ সহ বলতেছে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা কি বলতেছে, তারা চাচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে মানে নির্বাচন করতে দেওয়া হোক। এইটা কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা চাচ্ছে। অন্যদিকে ভারত কিন্তু এইসব বিষয়ে তারা কানি দিচ্ছে না। অনেকেই অনেক আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। সব কিছু কিন্তু আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখিয়েছি। এইখানে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।